সো যেহেতু আমরা বলছিলাম যে আমাদের নতুন একটা ডিমান্ড স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে ব্যাগের ডিমান্ড। সো যারা অনলাইন থেকে ব্যাগ কেনাকাটা করতে খুব পছন্দ করো তারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করে দিবে। সো যখন আমি দেখলাম কেউ একজন কাপড় বিজনেস করছিল, সেটা ছিল তার জন্য একটা এক মালিকানা ব্যবসা, ঠিক আছে, একক মালিক। পরবর্তীতে কি হলো, তার ডিমান্ড বেড়ে গেল। কিসের ডিমান্ড বেড়ে গেল? ব্যাগের ডিমান্ড বেড়ে গেল। যখন ব্যাগের ডিমান্ড বেড়ে যাচ্ছে তখন কি হয়, আর্মিনের তখন মনে হলো যে আচ্ছা আমার যেহেতু ব্যাগের ডিমান্ড বেড়ে যাচ্ছে, আমি তো সবসময় কাপড় নিয়ে ব্যবসা করে থাকি, তাহলে আমি তাদেরকে এই ব্যাগের যোগান কোথা থেকে দিব? ওয়ারএজ তুমি কিন্তু তোমার কাস্টমারকে কখনো মানা করতে পারো না। তোমার কাছে যদি একটা কাস্টমার কোনো কিছু কিনতে যায়, তুমি যদি তাকে সেটা না দিতে পারো, তখন কি হয়, সেই কাস্টমার কখনো তোমার দোকানে আসবে না। আর যেহেতু অনলাইন বুটিকটা আমাদের জন্য একটা দোকান, আমাদের জন্য একটা বিজনেস, সো আমরা সবসময় ট্রাই করবো আমাদের কাস্টমারদেরকে হ্যাপি রাখার জন্য। আচ্ছা, আমাকে একজন ভাইয়া লিখেছো যে ট্রেন চলে যাচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের কাছে কি এই কমেন্টগুলো এক্সপেক্ট করছি। আমাকে একটু একটু করে বলো প্রবলেমগুলো কি হচ্ছে। তোমার সাথে ইন্টারাকশন করেই আসলে লাইভ ক্লাসটা করবো, বিকজ ইটস আ লাইভ থিং টু ডু, রাইট? আচ্ছা, আমি তোমার জন্য একটু স্লো যাচ্ছি। ওকে, যখন দেখলাম যে আমার ব্যাগের জন্য ডিমান্ড বেড়ে গেল, তখন আর্মিন কি ডিসাইড করলো যে আর্মিন একজন নতুন মানুষকে ইনক্লুড করবে। সে কি করবে, আরেকজন মানুষকে নিয়ে তার ব্যবসায় যোগ করবে। সেই মানুষটার নাম কি? রাইসা। সেই মানুষটার নাম রাইসা। কেন বললাম রাইসা? যেহেতু রাইসার কাছে এমন কিছু রিসোর্স ছিল, যে রিসোর্স গুলা দিয়ে আর্মিনের বুটিক হাউসে সে এখন ব্যাগ নিয়ে ব্যবসা করতে পারবে। কি হবে, রাইসার বেশ কিছু বিদেশের রিলেটিভ কাজ করেন, ঠিক আছে, ওর বাইরের দেশে অ্যাব্রডে অনেক রিলেটিভ আছে। রিলেটিভদের কাছ থেকে সে খুব সহজে কি করতে পারবে, ব্যাগ ইম্পোর্ট করতে পারবে। যদি সে ব্যাগ ইম্পোর্ট করতে পারে, তাহলে কি হবে, আর্মিন আর রাইসা এই দুইজনের জুটির মাধ্যমে তাদের বুটিক হাউসের তাদের যে কাস্টমারের সংখ্যা, তাদের যে টার্গেট কাস্টমার, তাদের সংখ্যাটা বৃদ্ধি পাবে। এর ফলে কি হবে, এর ফলে আর্মিনের বুটিক হাউসে যে এক মালিকানা ছিল, এই ব্যবসা থেকে তার ধরনটা তখন পাল্টে যাবে। আর এই বদলে যাওয়া ধরনটাকে আমরা বলে থাকি কি, অংশীদারি ব্যবসায়। এটা ছিল এক মালিকানা থেকে অংশীদারি ব্যবসায় আসার একটা ছোট্ট একটা পরিবর্তন। এই পরিবর্তনটার ফলেই যেটা বলছিলাম যে এক মালিকানা ব্যবসায় কিছু ছোট ছোট আমাদের কিছু বলতে পারো বিধি নিষেধ, কিংবা বলতে পারো কিছু কিছু অভাবের ফলে আমরা কি করি, আমরা এক মালিকানা থেকে অংশীদারি ব্যবসায় সুইচ করি। আর এই সুইচ করাটা তোমাদের জন্য জানাটা ইম্পর্টেন্ট ছিল, যেহেতু আমরা সবাই পড়ে থাকি না অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, কিন্তু একটা রিয়েল লাইফ সিচুয়েশনটা পড়লে তুমি খুব সহজেই এটাকে রিলেট করতে পারো। সো এরপর দেখবো আমাদের অংশীদার ব্যবসা সম্পর্কে একটা ছোট্ট কোয়েশ্চেন। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি তোমাদের এখানে এখন লিখে দিইনি, বাট আমি জানি এই ছোট্ট কোয়েশ্চেনটা তোমরা সবাই খুব ভালোভাবে জানো। সো তোমাদেরকে এখন একটা ছোট কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমাকে খুব শর্টকাটে তোমার কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দাও। গাইজ, আশা করি সবাই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা একদম ছোটবেলা থেকে, হ্যাঁ, ক্লাস 9-10 থেকে এটার অ্যান্সারটা জানি যে বাংলাদেশের বহাল অংশীদারি আইন কত সালে প্রবর্তিত। ঝটপট আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে রাইট অ্যান্সারটা বলে দাও। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার সাথে অনেকে জয়েন করেছে আমাদের লাইভ ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। শামীম ভাই জয়েন করেছেন, হ্যালো শামীম ভাইয়া। আচ্ছা, আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি, আমাকে জাস্ট এই কোয়েশ্চেনটা রাইট অ্যান্সারটা ঝটপট বলে দাও যে বাংলাদেশের বহাল অংশীদারি আইনটি কত সালে প্রবর্তিত। আচ্ছা, আমি তৌফিকুল হক মিয়াদের ফার্স্ট রাইট অ্যান্সারটা পেয়ে গেছি, 1932 এক্স্যাক্টলি। আনান লিখেছো, জসিম লিখেছো, হাবিব লিখেছো 1932। মারুফ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর কে? পঙ্কজ, এক্স্যাক্টলি। রাসেল লিখেছো, রাসেল তরফদার 1932। আচ্ছা গাইজ, তোমরা যারা ক্লাসটা করছো এবং খুব ইন্টারেস্ট নিয়ে আমাদের সাথে শিখতে যাচ্ছ, তারা কিন্তু তাদের ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, বিকজ আমরা চাই সবাইকে মিলে প্রিপারেশন নিয়ে খুব ভালো একটা পরীক্ষা দিতে। সো যারা এখন পর্যন্ত অ্যান্সার করোনি, তারা কিন্তু নিজেদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে বা শেয়ার করে তাদেরকে সঙ্গে নিয়ে রাইট অ্যান্সারটা করে ফেলো। এক্স্যাক্টলি, মাহফুজুর রহমান খুব ভালো একটা অ্যান্সার দিয়েছো। আমি শর্টকাটে দিতে বলেছি, আমি জানি তোমরা অনেকেই এটা জানো, তাও বলে দিই। 1932 সালের এই আইনটি, রাকিব লিখেছো যে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট,
ওর এই অ্যান্সারটা দেখে কিন্তু কেউ কনফিউজড হয়ে যাও না যে কেন ও ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট কথাটা লিখলো। আসলে আমরা তো 1971 সালে স্বাধীনতা লাভ করি, রাইট? সো এর আগ পর্যন্ত যতগুলো বিভিন্ন আইন প্রবর্তিত হয়, পরবর্তী সালে আমরা 1971 সালের পর এগুলোকে অ্যাডাপ্ট করে নিই, অর্থাৎ আমরা এগুলোকে নিজেদের করে বাংলাদেশের হিসেবে এগুলোকে প্রচলন করি। বাট এই যে অংশীদারি আইন, এটা কিন্তু প্রবর্তিত হয় 1932 সালে, রাইট? প্রবর্তিত হয় ভারতে, যেহেতু তখন বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল না। সো 1932 সালের পর 1971 সাল হওয়ার পর আমরা এটাকে নিজেদের বলে দাবি করি এবং আমরা 1932 সালের সেই অংশীদারি আইনটিকেই বাংলাদেশের অংশীদারি আইন বলে জেনে আসি। থ্যাংক ইউ সো মাচ। তো চলে আসি পরবর্তী টপিকে। খুব ভালো করে তোমরা আমাকে অ্যান্সারটা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ গাইস। এখন দেখবো আর যারা কোয়েশ্চেন করছো এবং রাইট অ্যান্সার দিচ্ছ তাদের কিন্তু একটা কথা বলা হয়নি, তোমাদের যদি এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকে পার্টনারশিপ নিয়ে, প্লিজ তোমরা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করো, আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে সেগুলোর অ্যান্সার করে দেওয়ার। সো চলে যাই পরের টপিকে। এখন চলে যাব অংশীদারি আইনের একটা মূল ভিত্তি নিয়ে কথা বলতে। যখন আমরা কোম্পানি নিয়ে কথা বলি তখন আমরা সবসময় বলে থাকি যে, আচ্ছা আমি কোম্পানিটা কিন্তু এখন বলছি না, কোম্পানিটা আমরা আসলে 9টার ক্লাসে বলবো, বাট আমি কোম্পানিটা নিয়ে এখন একটু রিলেট করে ছোট্ট একটা জিনিস বলবো। সেটা হচ্ছে, যখন কোম্পানি নিয়ে কথা বলি তখন কি বলি যে কোম্পানি কিসের মাধ্যমে এটার উৎপত্তি হয়, অর্থাৎ কিসের মাধ্যমে আমরা কোম্পানির সব কিছুকে একটা ছকের মধ্যে নিয়ে আসতে পারি। কেউ কি বলতে পারো কিসের মাধ্যমে আমরা কোম্পানিকে আসলে বলে থাকি যে কোম্পানির একটা পরিপূর্ণ প্রতিফলন কিংবা কোম্পানির জীবনের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ? কোয়েশ্চেনটার রাইট অ্যান্সারটা আমাকে খুব ফাস্ট কমেন্ট সেকশনে মেনশন করে বলে দাও যে কোম্পানির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কিংবা কোম্পানির জীবনের প্রতিফলন নিম্নের কোনটি? আমাকে জাস্ট কমেন্ট সেকশনে একটু মেনশন করে ছটপট রাইট অ্যান্সারটা বলে দাও। 1932 সালের রাইট অ্যান্সার আমাকে আরো অনেকে দিয়েছো, ইমন দিয়েছো, অনামিকা, সোহাগ, রাসেল কবির, শান্ত, নামগুলো বলে দিচ্ছি, রাসেল, সাজ্জাদ, এক্স্যাক্টলি। এখন আমাকে, আচ্ছা এখন আমরা সেকেন্ড একটা কোশ্চেনে চলে যাই যে কোম্পানির জীবনের প্রতিফলন নিম্নের কোনটি? আমাকে জাস্ট কমেন্ট সেকশনে মেনশন করে দাও কোম্পানির জীবনের গুরুত্বপূর্ণ দলিল বলতে তুমি কি বোঝো। জাস্ট একটা রাইট অ্যান্সার, অর্থাৎ এটা হচ্ছে একটা দলিলের নাম। আমি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ সীমান্ত, হ্যাঁ সীমান্ত একটা রাইট অ্যান্সার দিয়েছো, স্মারকলিপি। আচ্ছা প্রীতম আরমান লিখেছে চুক্তিপত্র। ভাইয়া আমি না কোম্পানি জিজ্ঞেস করেছি। সো যেটা হয় কোম্পানির জন্য আসলে চুক্তিপত্রটা না, চুক্তিপত্রটা অংশীদারির ক্ষেত্রে। চুক্তিপত্রটাই আসলে আমরা এখন দেখবো। আমি জানতে চাচ্ছিলাম আসলে কোম্পানির জন্য কি, রাইট অ্যান্সারটা হচ্ছে স্মারকলিপি। অনামিকা লিখেছে নিবন্ধন পত্র। আচ্ছা আমরা জেনে নিচ্ছি তাহলে ব্যাপারটা কিভাবে হয়। সরি, কোম্পানির জন্য আমরা যেটা বলে থাকি স্মারকলিপি, এই স্মারকলিপি বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এটাকে আমরা বলে থাকি কোম্পানির জন্য একটা এমন দলিল যেই দলিলটা কোম্পানির সবকিছুকে প্রতিফলিত করে। অর্থাৎ তোমার কোম্পানিটা কেন হচ্ছে, ওর নাম কি, কোথায় থাকবে অর্থাৎ ঠিকানা কি, এই কোম্পানির খুঁটিনাটি দায় কি হবে, মূলধন কি হবে, সবকিছু এই স্মারকলিপিতে থাকে। সেকেন্ড, যখন আমরা বলি সমবায়, সমবায় বলে, আমি আর কোশ্চেনটা করছি না, আমি নিজেই লিখে দিচ্ছি। সমবায়ের ফলে আমরা কি বলি, সমবায়ের ক্ষেত্রে উপবিধি বলি না? আচ্ছা কোম্পানির ক্ষেত্রে যদি বলি স্মারকলিপি, সরি সমবায়ের ক্ষেত্রে যদি বলি উপবিধি, তাহলে আমরা অংশীদারির ক্ষেত্রেও সেম এমন একটা দলিল, দলিল যদি না বলে থাকি আসলে দলিল না, কোম্পানির ক্ষেত্রে এরকম একটা মূল ভিত্তি হচ্ছে আমার জন্য চুক্তি, রাইট? চুক্তি। আচ্ছা কেন এই চুক্তিটা করা হয়? যদি আমরা আর্মিন আর রাইসার কথা বলে থাকি তাহলে দেখব আর্মিন আর রাইসার ক্ষেত্রে কি হয়। সে ফর এক্সাম্পল আর্মিন বলল যে আমি কি করব, আমি কাপড় বিক্রি করে, যেহেতু কথা হচ্ছিল না যে আর্মিন কাপড় বিক্রি করবে আর রাইসা হচ্ছে ব্যাগ ইম্পোর্ট করে ব্যাগ বিক্রি করবে। সো যদিও বলে কাপড় বিক্রি থেকে যে লাভ পাওয়া যাবে সেই লাভটা আমার প্রাপ্য, আর রাইসা বলবে ব্যাগ বিক্রি করে যা লাভ হবে সেটা আমার প্রাপ্য। অলরাইট, সো এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা গেল তোমার কাপড় যা বিক্রি হচ্ছে সেই তুলনায় ব্যাগ বেশি বিক্রি হচ্ছে। সো আর্মিনের সেক্ষেত্রে কোনো লাভ হচ্ছে না, তখন লাভটা আলটিমেটলি কার পাওনা হচ্ছে? লাভটা পাওনা হচ্ছে রাইসার। তো কি হয়, তখন রাইসা যেহেতু বেশি লাভ করে ফেলছে তখন আর্মি তাকে বলল যে
চুক্তি কিসের চুক্তি? আমার তো চুক্তি বলে কোনো কথাই হয় না তোমার সাথে। বললো যে তুমি যে বলছিলা যে আচ্ছা ব্যাগ থেকে তুমি নিবা আর কাপড় থেকে আমি নিব, কই কিসের চুক্তি? আমার তো কোনো চুক্তি হয় নাই। সো এই যে বললাম চুক্তি কথাটা না খুবই ভালনারেবল। যে কোনো সময় যে কেউ এই কথাটার না বরখেলাপ করতে পারে। বরখেলাপ বলতে বোঝাচ্ছি যে কেউ যে কোনো সময় এই চুক্তিটাকে ভঙ্গ করতে পারে। এই কারণে কি হয়, এই চুক্তিটা খুব ভালনারেবল একটা সিচুয়েশনে থাকে। কেন ভালনারেবল সিচুয়েশনে থাকে? বিকজ যারা কিনা আমাদের, আচ্ছা যারা নাকি আমার ক্লাস করছো তারা কিন্তু ফ্রেন্ডদেরকে মনে করে ভিডিওটা শেয়ার করে দিও, এবং তোমার যে কোনো ধরনের কোয়েশ্চেন আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে বলে দিও। আচ্ছা তো যেহেতু বলছিলাম চুক্তি নিয়ে কথা, চুক্তি মূলত হয় 3 ধরনের। আমরা শিখবো কেন চুক্তিটাতে আসলে ভয় থাকে, কেন বরখেলাপ হয় কথার। চুক্তিটা মূলত হতে পারে মৌখিক, একটা হতে পারে লিখিত, আরেকটা হতে পারে নিবন্ধিত। অনেকে বলে থাকো যে নিবন্ধিত হলে লিখিত এবং নিবন্ধিত কথাটা থাকতে হবে। এটার আসলে কোনো দরকার নাই। বলি কেন? বিকজ তুমি যখন কোনো কিছু নিবন্ধিত করছো, অর্থাৎ তুমি যখন কোনো কিছু বলছো রেজিস্টার্ড, কোনো কিছু রেজিস্ট্রি করতে গেলে নিশ্চয়ই আমাকে সেটা একটা দলিলে রাখতে হবে, আর দলিলে কোনো কিছু রাখা মানেই হচ্ছে সেটা লিখিত ফর্মে হওয়া। তার মানে নিবন্ধিত হলে সেটা অবশ্যই আমার জন্য লিখিত হবে। অর্থাৎ আমার চুক্তি হতে পারে মৌখিক, একটা হতে পারে লিখিত, একটা হতে পারে লিখিত যা কিনা নিবন্ধিত। সো আমার আর্মিন আর রাইসার সেই চুক্তির মধ্যে যদি মৌখিক চুক্তি হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে কথার বরখেলাপ হওয়ার একটা অনেক বড় চান্স থাকবে। এসব ক্ষেত্রে কি হয়, এসব ক্ষেত্রে বলা হয় যে আমার চুক্তিটা লিখিত হওয়া উচিত। খুব ভালো কথা, চুক্তি লিখিত হলো। চুক্তি লিখিত হওয়ার পর কোনো একদিন সেই লাভ ক্ষতি সংক্রান্ত, বন্টন সংক্রান্ত একটা প্রবলেম হলো আর্মিন আর রাইসার মধ্যে। ফলে ওরা কি করলো, ওরা গেল আদালতে। আদালতে যাওয়ার পরে আদালতের সেই জাজ বললো যে তোমাদের এই প্রবলেমটার আসলে আমি কোনো সলিউশন দিতে পারবো না। বলবে কেন কেন কেন, এটা তো হওয়ার কথা না, আমরা তো চুক্তি করলাম, লিখিত রাখলাম, তাও কেন করতে পারবেন না? তখন জাজ বলবে যে আপনার এটা লিখিত ফাইন, বাট আপনার এটা রেজিস্টার্ড না, সো আমি এটাকে আইনের বলে স্বীকৃতি দিতে পারবো না। এর মানে কিন্তু এই না যে অংশীদারি ব্যবসায় আইন দ্বারা স্বীকৃত। এর মানে হচ্ছে জাজ যখন ডিসিশন মেক করবে, কোন একটা প্রবলেমের সলিউশন দিবে, তখন সে তাদের মৌখিক বা লিখিত কোনো ধরনের চুক্তির ভিত্তিতে এটা করতে পারবে না। তখন কি করতে হয়, সেটাকে নিবন্ধিত করতে হয়। আর আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, আমরা বলে থাকি লিখিত চুক্তি, অর্থাৎ লিখিত চুক্তি মানে হচ্ছে সেটাকে আমরা বলবো চুক্তিপত্র। খেয়াল করো, অংশীদারি ব্যবসায় বলা হয় যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অর্থাৎ অংশীদারি ব্যবসায় করতে গেলে তোমাকে অবশ্যই একটা চুক্তি করতে হবে। আদালতে সেটার মর্যাদা দেয়া হোক বা না হোক, তোমার মধ্যে বিবাদ হোক বা না হোক, চুক্তি তোমাকে করতে হবে। এখন আদালত সেটা স্বীকৃতি দিলে দিবে, না দিলে নাই। বাট তোমাকে কিন্তু ওই যে মেসার্স, ওই যে অ্যান্ড কং ব্রাদার্স, এই শব্দগুলো দিয়ে তুমি যে কোনো মুহূর্তে একটা বিজনেস দাঁড় করাতে পারো, যদি তোমার একটা মৌখিক চুক্তি, মিনিমাম একটা মৌখিক চুক্তি থাকে। সো এখন তোমার জন্য একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমাকে একটু কমেন্ট সেকশনে কি অ্যান্সারটা শর্টকাটে মেনশন করে বলে দিও। আচ্ছা, কোয়েশ্চেনটা তোমরা ঝটপট দেখতে থাকো, আমি স্কচ টেপ দিয়ে তোমাদের জন্য আটকে দিচ্ছি। আমাকে একটু কমেন্ট সেকশনে রাইট অ্যান্সারটা মেনশন করে দিও। আমি এখনই তোমাদের কমেন্ট সেকশন চেক করতে যাচ্ছি গাইস, আমাকে কিন্তু রাইট অ্যান্সারটা মেনশন করতে ভুলো না। সো আর যারা এই রাইট অ্যান্সারটা নিজেদের ফ্রেন্ডদেরকে সহ অ্যান্সার করতে চাও, তারা কিন্তু ফ্রেন্ডদেরকে মনে করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। সো এই হচ্ছে কোয়েশ্চেন, যে নিম্নে কোনটি ছাড়া অংশীদারি ব্যবসায় অসম্ভব? কোনটি ছাড়া অংশীদারি ব্যবসায় কিছুতেই হবে না? আমি জাস্ট একটু আগে তোমাকে বলছিলাম যে কোনটি ছাড়া অংশীদারি ব্যবসায় হবে না, কোনটি তোমাকে থাকতেই হবে। তো সেটা কি চুক্তিপত্র, সেটা কি চুক্তি, সেটা কি চুক্তিপত্র চুক্তি উভয়ই, নাকি কোনোটি নয়? আমি তোমাদের সুবিধার্থে এখানে এবিসিডি দিয়ে দিয়েছি, যাতে করে তোমার কমেন্ট সেকশনে মেনশন করতে ইজি হয়, তোমার কিবোর্ডটা পাল্টে বাংলা কিবোর্ড করতে না হয়। সো আমি তোমাদের কমেন্টটা চেক করছি, ঝটপট আমাকে অ্যান্সার করে দিও। আচ্ছা,
ফার্স্ট অ্যান্সার দেখতে পাচ্ছি মারুফ। আচ্ছা আমাকে আরমান একটা কোশ্চেন করেছে, আমি একটু অ্যান্সারটা দিয়ে নিই। অংশীদারি ব্যবসায় কোথায় নিবন্ধন করাবো? রেজিস্ট্রারের অফিস থেকে। ওকে আচ্ছা, মারুফ অ্যান্সার করেছো চুক্তিপত্র। মুস্তাফিজ সি, রেজওয়ানা এ, তপু এ, অপু তপু রাইট অ্যান্সার করেছে। পরপর দুইজন তপু, হ্যাঁ কনফিউজড হয় না। সাইদুল লিখেছো এ, সাইদুল তোমার অ্যান্সার নিতে পারছি না। অপু তপু রাইট অ্যান্সার করেছো চুক্তি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, চুক্তি না থাকলে তোমার ব্যবসায় হবে না, অর্থাৎ চুক্তি না থাকলে তোমার অংশীদারি ব্যবসায় হবে না। সো অংশীদারি ব্যবসায় করার জন্য যেটা তোমার মাস্ট, যেটা তোমার লাগবে, সেটা হচ্ছে চুক্তি। বলছি চুক্তিটা তোমার মৌখিক হতে পারে, কিংবা লিখিত হতে পারে, কিংবা নিবন্ধিত হতে পারে, বাট আইদার কেসে তোমার চুক্তিটা থাকা ইম্পর্টেন্ট। আর এই চুক্তিটা যখন লিখিত ফর্মে হয় তখন আমরা সেটাকে বলি চুক্তিপত্র, বিকজ আমরা পত্রের উপর লেখালেখি করি না, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় চুক্তিপত্র। তোমাকে না চুক্তিপত্রের কথা কোথাও বলা নেই। তোমাকে বলা হয়েছে তুমি অংশীদারি আইনের 1932 অনুযায়ী তোমাকে চুক্তি করতে হবে, চুক্তিপত্র নয়। সো আমার যদি একটা চুক্তি থাকে, মৌখিক থাকলেও সেটা হবে, লিখিত হলেও হবে, নিবন্ধিত হলেও হবে, কোনো সমস্যা নেই। সো আমি আর কি রাইট অ্যান্সার করেছি একটু বলে দিই। জান্নাতুল ফেরদৌস এক্স্যাক্টলি রাইট অ্যান্সার করেছো। মুস্তাফিজ কারেক্ট। জাফর ইকবাল নো। ভাইয়া চুক্তিপত্র দুটাই অসম্ভবের ক্ষেত্রে এটা আসবে না। কোনটি ছাড়া অসম্ভব? চুক্তিপত্র উভয়ই নো, জাস্ট চুক্তি, একটা অ্যান্সার। চুক্তিপত্রের কথা বলা নেই 1932 সালে অংশীদারি আইন। ওকে, আরো রাইট অ্যান্সার করেছো ইমন সাহা, জাফর খান ইকবাল, আর রাইট অ্যান্সার করেছো জাফর খান ইকবাল এক্স্যাক্টলি, সবুজ আফরা। থ্যাংক ইউ সো মাচ গাইস। তো চলে যাচ্ছি আমাদের পরের পার্টে। তোমাদের রাইট অ্যান্সারের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যাদের মনে হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাসটা করা উচিত, তারা কিন্তু মনে করো অবশ্যই ভিডিওটা শেয়ার করো। ওকে, এখন কথা বলবো লাভ ক্ষতি নিয়ে। যেহেতু চুক্তি নিয়ে কথা বলছি, তো চুক্তিপত্রে উল্লেখিত লাভ ক্ষতি নিয়েও কথা বলতে হয়। খেয়াল করে দেখো, আমরা যখন চুক্তির কথা বলি, সেই চুক্তিটাতে যা যা কিছু বলা হয়, হোক সেটা মৌখিক কিংবা লিখিত, সেই চুক্তিপত্রে যা যা কিছু বলা হয় তাকেই মর্যাদা দেওয়া হয়। কিসের উপরে মর্যাদা দেওয়া হয়? 1932 সালের অংশীদারি আইনে যা বলা আছে এর ঊর্ধ্বে গিয়ে তোমার চুক্তিতে যা বলা আছে এটাকে প্রাধান্য দেওয়া হয়। আচ্ছা, যদি 1932 সালের আইন অনুযায়ী যদি তোমার চুক্তিপত্রে কোনো কিছু মেনশন করা না থাকে তখন চুক্তিপত্রে কোনো কিছু মেনশন করা না থাকলে তোমাকে কি করতে হবে? তোমাকে লাভ ক্ষতি সমহারে বন্টন করতে হবে। ঠিক আছে, সমহারে বন্টন করতে হবে। কোথায় বলা আছে? 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী। দ্যাট মিনস তোমাকে যদি কখনো বলা হয় যে আমি একটা চুক্তি করেছি, চুক্তিতে আমার লাভ ক্ষতি বন্টনের জন্য হারটা ডিফারেন্ট বলা, তখন 1932 সালের আইনে যা বলা আছে অর্থাৎ সমহার, এটার ঊর্ধ্বে গিয়ে চুক্তিটাকে প্রাধান্য দেয়া হবে। ঠিক আছে, এটা একটু দেখো, এটা বুঝতে পারলে তোমার জন্য একটা ছোট্ট কোয়েশ্চেন আছে, ওইটার অ্যান্সারটা আমাকে করে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি এটা কতটুকু ক্যাচ করতে পারছো। বিকজ এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা অংশীদারি আইন পড়তে গেলে মাস্ট। আর যদি মনে হয় ফ্রেন্ডদেরকে এটা জানাতে চাও, খুব ফাস্ট তাদেরকে শেয়ার করে জানিয়ে দাও। আচ্ছা, আমি তোমাদের জন্য কোয়েশ্চেনটা নিয়ে আসছি। সো আমরা বুঝে ফেলছি, তোমাদের কোয়েশ্চেনটা নিয়ে আসলাম। কোয়েশ্চেনটা হচ্ছে, সিম্পল কোয়েশ্চেন, জাস্ট এখনই আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম এবং আশা করছি সবাই খুব ফাস্ট এটা রাইট অ্যান্সারটা আমাকে করে দিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ তো, রাইট? সো কোয়েশ্চেনটা হচ্ছে, চুক্তিপত্রে উল্লেখিত লাভ ক্ষতি বন্টনের জন্য তোমাকে বলা আছে হার 3:4। অর্থাৎ সে ফর এক্সাম্পল আরমিন বলল সে পাবে 3% আর রাইসা বলল সে পাবে 4 ভাগ। 3% আসলে ব্যাপারটা হচ্ছে যে 3 ভাগ আর 4 ভাগ। সো আরমিন যদি তোমাকে বলে যে সে 3 ভাগ পাবে আর রাইসা যদি বলে 4 ভাগ পাবে, তাহলে অংশীদারি আইন 32 সাল অনুযায়ী আরমিন আর রাইসার লাভ ক্ষতি বন্টনের হার কত হবে? জাস্ট আমাকে এটা বলে দাও। অংশীদারি আইন অনুযায়ী তোমার অ্যান্সারটা হবে হয় সমহার, না হলে 3:4। আমাকে জাস্ট বলে দাও যে রাইট অ্যান্সারটা কি। আমি কমেন্ট সেকশনটা চেক করব। এর আগে কোয়েশ্চেনটা আরেকবার বলে দিই।
যে কোনো একটা চুক্তিপত্রে আর্মিন আর রাইসা মিলে চুক্তি করলো যে তারা 3:4 এই রেটে লাভ ক্ষতি বন্টন করবে। যদি 3:4 রেটে লাভ ক্ষতি বন্টন করে তাহলে অংশীদারি চুক্তিপত্র তো আমরা জানি বলা আছে যে সমহারে বন্টন করতে, তাই না? এখন তুমি আমাকে বলো যে আর্মিন আর রাইসা ঠিক কত হারে লাভ ক্ষতি বন্টন করবে। সো আমি এই ফাঁকে তোমাদের কমেন্টটা চেক করছি। চলে আসলাম। আচ্ছা সোহেল, আমি তোমার জন্য এখন থেকে ব্ল্যাক কালার ইউজ করেছি, তুমি দেখতে পেয়েছো কিনা জানি না। সমহার কথাটা না আমি তোমার কথা শুনে ব্ল্যাক কালার দিয়ে ইউজ করেছি, যেহেতু তুমি বলেছো যে দেখতে কষ্ট হচ্ছে। আচ্ছা 3:4, তীর্থ রাইট অ্যান্সার দিয়েছো ফার্স্ট, 3:4 এক্স্যাক্টলি। আর সীমান্ত লিখেছো 4:7, আওলাদ লিখেছো 4। আওলাদ তুমি 4 কেন লিখলে আমি বুঝতে পারলাম না। আমি বলেছি আর্মিন রাইসার লাভ ক্ষতি বন্টনের হার কত হবে। মামুন রাইট অ্যান্সার লিখেছো 3:4। আর সীমান্ত, আচ্ছা আওলা তোমার তোমার যদি কোনো ভুল হয়ে থাকে বুঝতে, আমি তোমাকে সেটা এখন রিপিট করবো, আমার মনে হয় তুমি খুব ইজিলি বুঝতে পারবা। তানজির লিখেছো 3:4 এক্স্যাক্টলি। রেজওয়ান লিখেছো 3:4 কারেক্ট অ্যান্সার। অবভিয়াসলি প্রশান্ত তুমি বুঝতে পেরেছো যে 3:4 হবে অবশ্যই, ঠিক আছে। রাফসান লিখেছো সমহার। ভাইয়া সমহার হবে না, বিকজ যতই তোমাকে বলা থাকুক চুক্তি মানে 1932 সালের আইন অনুযায়ী যে চুক্তিতে কিছু না বলা থাকলে সমহারে লাভ ক্ষতি বন্টন হবে, বাট আর্মিন আর রাইসার মধ্যে কিন্তু একটা চুক্তি হয়ে গেছে, তাই না? যেহেতু চুক্তি হয়ে গেছে সো আমি 3:4 এই অনুপাতটাকে আমি এটার উপরে প্রায়োরিটি দিব। সো এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপু তপু 3:4, শিবলি 3:4, নুসরাত, আবির তুমি মনে হয় টাইপিং এর সময় একটু ভুল করে ফেলেছো, 3:5 হবে না 4 হবে, আমি ধরে নিচ্ছি তুমি রাইট অ্যান্সার দিয়েছো। আর জাওয়াদ, মায়া, থ্যাংক ইউ সো মাচ গাইস, তোমাদের অ্যান্সার একেবারেই কারেক্ট। সো যেহেতু তুমি বুঝতে পেরেছো, সো এখন আরেকটা ডিফারেন্ট টপিকে যাবো, আরেকটা ছোট কোয়েশ্চেন নিয়ে। আমি জাস্ট চাচ্ছিলাম তুমি যেহেতু অংশীদারি পড়ছো, অংশীদারির বেসিক কনসেপ্টগুলো যাতে তোমার ক্লিয়ার থাকে। অংশীদার থেকে আমরা বৈশিষ্ট্য পড়ি, সুবিধা অসুবিধা পড়ি, কিন্তু আসল জিনিসটা অনেক সময় বাদ হয়ে যায়। সেই আসল জিনিসটা পড়ার জন্য আজকে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারটা দেওয়া খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা আশা করছি সবাই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, তাও আমি মুখে মুখে একবার বলে দিচ্ছি। আচ্ছা, নিচের কোন ক্ষেত্রে অংশীদারি ব্যবসায় আইনি মর্যাদা পায়? আমরা সবাই জানি এক মালিকানা ব্যবসায়ের আইনি মর্যাদা নাই। সমবায়ের ক্ষেত্রে আমরা বলে থাকি সমবায় উপবিধি দ্বারা পরিচালিত হয় এবং সেক্ষেত্রে আইনি মর্যাদা থাকে না। আইনি মর্যাদা বলতে বোঝাচ্ছি সেপারেট এন্টিটি। আমরা অ্যাকাউন্টিং এর সময় একটা টার্ম ইউজ করি কৃত্রিম ব্যক্তি সত্তা, তাই না? একটা সেপারেট এন্টিটি, ইন্ডিভিজুয়াল এন্টিটি। কি হয় যখন কৃত্রিম ব্যক্তি সত্তা থাকে তখন আমরা তার নামে অ্যাকাউন্ট করি, তার নামে সিল মোহর ব্যবহার করি, সেই এন্টিটির নামে বা সেই কৃত্রিম ব্যক্তি সত্তার নামে আমরা মামলা করতে পারি, অন্য কেউ তার নামে মামলা করতে পারে। কোম্পানির ক্ষেত্রে কিন্তু কৃত্রিম ব্যক্তি সত্তা একটা অনেক বড় অ্যাডভান্টেজ। তো আমাকে বলো নিম্নের কোন ক্ষেত্রে অংশীদারি ব্যবসায় সেই আইনি মর্যাদাটা পায়? তোমার সুবিধার জন্য আমি এখানে ছোট করে কমেন্ট সেকশনে মেনশন করার জন্য আমি ছোট ছোট করে অপশন দিয়েছি ABCDE আকারে। সো আমাকে বলো কখন সে আইনি মর্যাদা পাবে? আইনি মর্যাদাটা কখন পাবে? চুক্তিপত্র থাকলে, না থাকলে, চুক্তি থাকলে, নিবন্ধিত হলে, নাকি কোনোটি নয়? খুবই ইজি একটা কোয়েশ্চেন, একটু কনফিউজিং, বাট আমার মনে হয় যারা এইচএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা আসলে কোনো হার্ডশিপ না, এটা কোনো ধরনের কোনো কমপ্লিকেশন লেভেল না, বিকজ এইচএসসিতে আমাদেরকে আরো অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে হয়, তাই না? আর যেহেতু আমরা এরপরে অ্যাডমিশন টেস্টের জন্য নিজে থেকে প্রিপেয়ার করবো, সো আমি চাই তোমার প্রিপারেশনটা এখন থেকে বেশ শার্প হোক। সো আমাকে জাস্ট বলে দাও যে নিম্নের কোন ক্ষেত্রে অংশীদারি ব্যবসায় আইনি মর্যাদা পায়? কমেন্ট সেকশনটা দেখে নিচ্ছি। গাইজ আমি কিন্তু কমেন্ট সেকশন দেখার জন্য বসে আছি, তোমরা আমাকে ঝটপট অ্যান্সার করে দাও। আচ্ছা এখন পর্যন্ত 3:4 এর অ্যান্সারটা পাচ্ছি, আমাকে জাস্ট এখন নতুন অ্যান্সারটা দাও যে কখন আইনি মর্যাদাটা পায় ABCDE এই আকারে। আচ্ছা চলে এলাম রাইট অ্যান্সার নিয়ে। আচ্ছা আচ্ছা সজীব খান লিখেছো ডি, নিবন্ধিত হলে। জুবাইর লিখেছো ডি,
মাজেদ লিখেছ ডি, মেহেদি ডি। আই কাম অন, সবাই ডি কেন? আর কোন অ্যান্সার, অন্য কোন অপশন দাও। সব ডি হলে আমি নিব না। ফয়সাল আহমেদ এ। ওকে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্সার দেওয়ার জন্য গাইস। এখন আসল কথাটা বলি, রাইট অ্যান্সার হচ্ছে ই। আরেকবার খেয়াল করো, নিচের কোন ক্ষেত্রে অংশীদারি ব্যবসায় আইনি মর্যাদা পায়? যখন আমি বলছিলাম যে আমার অংশীদারি আইনে কোথাও চুক্তিপত্রের কথা বলা হয়নি, বলা হয়েছে চুক্তি করো। আচ্ছা, চুক্তিপত্র কেন করি? লিখিত দলিল রাখার জন্য, তাই না? আচ্ছা, নিবন্ধন কেন করি, রেজিস্টার কেন করি? যাতে করে আমার আদালত আমার একটা প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য তার হাতে একটা দলিল বা ডকুমেন্ট পায়। বাট আমার 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী না কোথাও বলা হয়নি যে আমার অংশীদারি আইন, অর্থাৎ আর্মিন আর রাইসাই, যে দুটো নাম লিখেছিলাম না, আর্মিন আর রাইসার যে বুটিক হাউসটা, এই বুটিক হাউসটাকে একটা কৃত্রিম ব্যক্তিসত্তা আকারে ধরা হবে। তুমি যখন অ্যাকাউন্টিং এর কনসেপ্ট নিয়ে কথা বলো, তুমি কিন্তু কোথাও বলতে পারবা না, আইমান সাদিক ভাই আমাদের একটা কমেন্ট করেছেন, অ্যামেজিং ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের স্টুডেন্টরা খুব ইন্সপায়ার্ড হবে তাদেরকে পেয়ে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, 1932 সালের অংশীদারি আইনটাকে না কোথাও আইনি মর্যাদা দেওয়া হয়নি। আইনি মর্যাদা বলতে বোঝায় যে এটাকে কোথাও কৃত্রিম ব্যক্তিসত্তা বলা হয়নি। যেমনটা তুমি কোম্পানির ক্ষেত্রে করো। কোম্পানির ক্ষেত্রে আমরা কি করি? একটা সেপারেট এন্টিটির জন্য আমরা অ্যাকাউন্ট খুলতে পারি না ব্যাংকে। তুমি কিন্তু অংশীদারি আইনের জন্য নিজের মানে অংশীদারি আইনের নামে, সরি অংশীদারি কারবারের নামে তুমি কিন্তু ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবা না। অর্থাৎ এখানে একটা অনেক বড় বিধি নিষেধ কাজ করে, সেটা হচ্ছে অংশীদারি আইনের কোনো আইনি মর্যাদা নেই, এটার কোনো আইনগত সত্তা নেই, কৃত্রিম ব্যক্তি সত্তা নেই। এই কারণে তোমাকে এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল। খুবই ইজি, সবাই চুক্তিপত্র, নিবন্ধিত এই দুটো কোশ্চেনের মধ্যে ঘুরপাক খাচ্ছিলে। ওয়্যারএজ রাইট অ্যান্সারটা হচ্ছে কোনোটিই নয়। কিংবা আমি যদি তোমাকে একটু ঘুরিয়ে দিতাম কখনোই নয়, তখন বোধহয় তোমার রাইট অ্যান্সারটা খুব তাড়াতাড়ি পিক করতে পারতে। সো এটা ছিল তোমার এইচএসসি লেভেলের জন্য একটা পারফেক্ট কোয়েশ্চেন। আমার মনে হয় আজকের পর থেকে তোমার অন্তত এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এটা মনে রাখার জন্য একটা টিপস বলে দিই, এক মালিকানায় কোনো এন্টিটি নাই, কোনো সেপারেট এন্টিটি নাই, অর্থাৎ কোনো আইনগত ব্যক্তি সত্তা নাই। সমবায়ের ক্ষেত্রে সেম, অংশীদারের ক্ষেত্রেও সেম। এটা একমাত্র পাওয়া যায় কোম্পানির ক্ষেত্রে, যে কোম্পানি নিয়ে আমরা আজকে 9টার ক্লাসটা করবো। তো এখন চলে যাচ্ছি পরবর্তী টপিকে। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার কাছে এই সংক্রান্ত, যদি মনে হয় যে তোমার আর একটু সময় লাগবে এটা বুঝতে, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে মেনশন করো এবং নিজের ফ্রেন্ডদের কথা একটু কষ্ট করে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দাও। আর আমি তোমাদের কমেন্ট একটু দেখে নিচ্ছি। ডি সবাই, হ্যাঁ আচ্ছা ডি দিচ্ছিলাম। ওমর ফারুক একটা কথা বলেছো যে ফার্স্টে 1932 সালের কথা বলা হয় নাই। আচ্ছা, 1932 সালের কথাটা না বলা হলেও তুমি মনে করো তোমার পরীক্ষার হলে এই একটা পার্টিকুলার কোয়েশ্চেন তোমাকে দেওয়া হলো, তখন তো তোমাকে অ্যান্সার করে আসতে হবে, তাই না? এখানে 1932 সালের কথা বলা হোক বা না হোক, আইনগত সত্তা অংশীদারি কারবারে কখনো থাকে না। ওকে, সো চলে যাই পরবর্তী টপিকে। এখন দেখবো অংশীদারি আইনের কিছু বেসিক অসুবিধা। আমরা তো সুবিধা অসুবিধা সবসময় খুব এলাবোরেটেড ওয়েতে পড়ে থাকি। খুব সিম্পলি চিন্তা করে আজকে আমরা আর্মিন আর রাইসার এই প্রবলেমটা দিয়ে আমরা দেখবো যে কিভাবে অংশীদারি আইনের মধ্যে প্রবলেম হয়, অর্থাৎ অসুবিধাগুলো কি কি হয়। ফার্স্ট অফ অল, অসীম দায়। আচ্ছা, মনে করো কোন একদিন আর্মিনের ব্যাংক ব্যালেন্সে আর্মিন কোনো কারণে দেউলিয়া হয়ে গেল, ঠিক আছে? তখন কি হয়, রাইসাকে আর্মিনের হয়ে সমস্ত দায় দেনা পরিশোধ করতে হয়। তো কি হলো, আর্মিন আর রাইসা এই দুইজন মিলে কিন্তু ব্যবসাটা করছিল। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে কি হয়, তোমার রাইসাকে সব দায় দেনা পরিশোধ করতে হয়। আর্মিনের দেউলিয়া হওয়ার ফলে রাইসাকে এসে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। এটা একটা প্রবলেম ছিল। আরেকটা প্রবলেম হচ্ছে অদক্ষ ব্যবস্থাপনা। আচ্ছা, মনে করো আর্মিন কি করে, আর্মিন বিজনেস নিয়ে পড়াশোনা করে, আর রাইসা সে একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ঠিক আছে? সে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। তো যখন ব্যবসাটাকে ম্যানেজ করার কথা বলা হয়, যখন ম্যানেজমেন্ট চলে আসে,
তখন আরমিন খুব দক্ষতার সাথে তার পড়াশোনা সংক্রান্ত যে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে, সেটা একাডেমিক জ্ঞান দিয়ে কি করতে পারছে, সে তখন বিজনেসটাকে খুব ভালোভাবে রান করতে পারছে। whereas রাইসা তখন সায়েন্স থেকে সে যেহেতু এসছে, সে তখন বলে কি যে আচ্ছা আরমিন, তুমি যেটা এভাবে দিলা, এটা দেওয়ার পিছনে কারণ কি, এটা দেওয়ার পিছনে রিজনটা কি? বিকজ আমি তো সায়েন্স থেকে আসছি, আমি তো এটা পারি না। সো এখন তুমি যেটা ঠিক মতো দিলা কি দিলা না, এটা আমি কিভাবে বুঝবো? সো আজকে থেকে তুমি তোমার সব অ্যাকাউন্টস আমাকে দেখাবা, অর্থাৎ তুমি আমাকে হিসাবের দায়িত্ব দিবা। যদি তোমার এখন রাইসা, যে কিনা সায়েন্স থেকে এসছে, সে যদি এখন বলে সে অ্যাকাউন্টস দেখবে, তখন কিন্তু অ্যাকাউন্টস এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো একটা ঝামেলা হবে। কেন? বিকজ রাইসার এই সংক্রান্ত কোনো এক্সপিরিয়েন্স নাই। এই কারণে কি হয়, তখন ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অদক্ষতার সৃষ্টি হয়, এবং এই অদক্ষতার সৃষ্টি হয় অংশীদারি কারবারের ক্ষেত্রে, অর্থাৎ আরমিন আর রাইসার এই বুটিক হাউসের জন্য। এরপর দেখবো আরেকটা টপিক, সেটা হচ্ছে মালিকানা হস্তান্তর। এটা অনেকে বুঝতে পারে না দেখে আমি এই টপিকটা সিলেক্ট করলাম, যে এটা নাকি বুঝতে প্রবলেম হয়, আমরা ওটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? মালিকানা হস্তান্তর। আচ্ছা, আমরা অনেকেই জানি না যে তোমার কোম্পানির ক্ষেত্রে কি হয়। আচ্ছা, এক মালিকানা দিয়ে শুরু করি। এক মালিকানায় কি হয়? এক মালিকানায় যদি বাবা মরে যায়, ছেলেটাই কভার করে, ভালো কথা। কোম্পানির ক্ষেত্রে যদি হয়, তুমি শেয়ার কিনে খুব ইজিলি আমার শেয়ারটা তোমার কাছে আমি বিক্রি করে দিলাম, তুমি আমাকে টাকা দিয়ে দিলা, তুমি এখন ওই কোম্পানির মালিক হয়ে গেলা, তাই না? বাট অংশীদারির ক্ষেত্রে কি হয়? অংশীদারির ক্ষেত্রে যদি আর্মিন কোনো কারণে সে ফর এক্সাম্পল আর্মিন বিদেশে চলে গেল, আর্মিন যদি বিদেশে চলে যায়, তখন রাইসা একা হয়ে যাবে না? তখন রাইসা না চাইলেও কাউকে যোগ করতে পারবে না। সে যদি কাউকে যোগ করতে যায়, তখন কি হবে, একটা নতুন করে চুক্তি করতে হবে। অর্থাৎ তুমি যদি মালিকানা হস্তান্তর করতে চাও, তোমাকে নতুন করে একটা চুক্তি করতে হবে, যেই চুক্তির মধ্যে আরমিন থাকবে না, রাইসা থাকবে, এবং নতুন করে সে ফর এক্সাম্পল জোয়া থাকলো। সো এই নতুন চুক্তিটা হবে রাইসা এবং জোয়ার মধ্যে, এবং এই নতুন চুক্তিটা করার ফলে তুমি নতুন করে একটা মালিকানা পেতে যাচ্ছ। কোথায় পেতে যাচ্ছ? সেই বুটিক হাউসে। সেই বুটিক হাউসের নাম এখন আমরা পাল্টে নাম রাখলাম রাইসা জোয়া বুটিক হাউস। সো এই ছিল অংশীদারি কারবারের বেসিক অসুবিধাগুলো, যেগুলো আমরা খুব এলাবোরেটেড পেতে পড়তাম, বাট অনেক সময় বুঝতে পারতাম না যে আসলে প্রবলেমগুলো কি হয়, মালিকানা হস্তান্তর কেন করা যাবে না, প্রবলেমটা কি। আর তুমি যদি অসুবিধাটা বুঝতে পারো, তুমি কিন্তু সুবিধাগুলোও বলতে পারবা। যেমন একটা হচ্ছে মূলধন পেতে পারো, হ্যাঁ, এক মালিকানায় যতটুকু মূলধন পাবা, এখানে তার থেকে একটু বেশি মূলধন পাবা। আবার দলগতভাবে তুমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারো। এই ধরনের কিছু ছোট ছোট সুবিধার কথা যেটা তোমার ইনস্ট্যান্ট মনে থাকবে, ওগুলো একটু চিন্তা করো আর্মিন আর রাইসার বুটিক হাউসের সাথে কিভাবে একত্রিত করা যায়। যদি করতে পারো, তাহলে পরীক্ষার হলে খুব ইজিলি তুমি এগুলোকে লিখে দিয়ে আসতে পারবা, খুব বেশি এটার জন্য কষ্ট করতে হবে না। যেহেতু তোমাদের জন্য আসলে কাঠামোবদ্ধে খুব কম মার্কস থাকে না, একটার মধ্যে হাইস্ট কত থাকে 4। সো এই 4 নাম্বারের জন্য তোমাকে খুব বেশি হলে 4টা কি 5টা, এর বেশি তোমাকে সুবিধা অসুবিধা জানতেও হবে না। সো কাজটা কমে গেল। আচ্ছা, এখন আমরা খুব বেসিক কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে আচ্ছা অংশীদারি কারবারের আমরা দুটো টাইপ আজকে দেখবো। সেটা হচ্ছে একটা ঐচ্ছিক, যারা আজকে ক্লাস করছে তাদের যদি মনে হয় যে ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস করবে, প্লিজ তাদেরকে শেয়ার করো ভিডিওটা। আর তোমার যে কোনো প্রশ্ন যদি থাকে, প্লিজ সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সো ঘুরে আসি একবার কমেন্ট সেকশন থেকে, দেখে নি কার কি কি কোয়েশ্চেন আছে। ও মাই গড, আমাকে আসিফ তামিম 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 আমাকে লিখেছো, আমার হ্যান্ডরাইটিং বুঝতে কষ্ট হচ্ছে। তামিম, তুমি আরো আগে কেন বলো নাই? আমি আরেকটু সুন্দর করে লিখতাম। দাঁড়াও, তোমার জন্য। হ্যাঁ, তামিম না, তামিমের জন্য তো এখন ঠিক করে ক্লাসে নিতেই হয়, আর একটু সুন্দর করে হ্যান্ডরাইটিং না লিখলে তোমার মান ইজ্জতের ব্যাপার। তামিম, আই থিঙ্ক এখন বোঝা যাচ্ছে, রাইট? না বোঝা গেলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে আবার মেনশন করে বলবা, যতবার ভুল হবে ততবার ঠিক করে দিব, নো প্রবলেম। সো আজকে দেখবো ঐচ্ছিক আর নির্দিষ্ট। যেগুলো সাধারণ অংশীদারি কারবার, ওগুলো নিয়ে না বলি, বিকজ ওগুলো সবাই আমরা মোরালেস জানি। যেটা জানি না ওটা নিয়ে আজকে কাজ করব। আচ্ছা, আমরা ঐচ্ছিকটা পরে দেখবো, এটা আমরা পরে দেখবো। আগে আমরা নির্দিষ্ট দেখবো। নির্দিষ্ট দু ধরনের হয়, একটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদ, আরেকটা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য। মনে করো আমি বললাম যে আমি ফর এক্সাম্পল আমি বললাম আমি গ্রীষ্মকালে আমের ব্যবসা করব। তার মানে আমার একটা নির্দিষ্ট নির্দিষ্ট মেয়াদের মধ্যে কাজটা করতে হবে।
গ্রীষ্মকাল শেষ হয়ে গেলে আমি কি চাইলেও আমের ব্যবসা করতে পারবো না, বিকজ এটার সাথে আমার মেয়াদের সম্পর্ক আছে। কিন্তু আমি যদি বলি আমি গাজর আর টমেটো, গাজর আর টমেটো নিয়ে কাজ করব, তখন কিন্তু আমি কোথাও কোনো মেয়াদের কথা বলিনি, কোনো টাইম স্প্যানের কথা বলিনি। যেহেতু বলিনি, তার মানে যখন গ্রীষ্মকালে আমের ব্যবসা করছি তখন সেটা মেয়াদ সংক্রান্ত, অর্থাৎ নির্দিষ্ট মেয়াদ। আর যখন বলবো গাজর এবং টমেটো এই দুটা বিক্রি করছে কোনো এক তরকারিওয়ালা, তখন তার একটা উদ্দেশ্যের সাথে সম্পর্কিত, বিকজ সে কোথাও এখানে মেয়াদের কথা বলেনি। যে গ্রীষ্মকালে আমের ব্যবসা করবে সে কিন্তু গ্রীষ্মকাল শুরু হলে আম নিয়ে ব্যবসা করলো, ভালো কথা, গ্রীষ্মকাল শেষ তার ব্যবসাও শেষ, সিজনাল। যখন কেউ গাজর টমেটো নিয়ে ব্যবসা করবে তখন তুমি দেখবা কারওয়ান বাজারে সারা বছর এই দুটা জিনিস পাওয়া যায়। তুমি যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে গাজর টমেটো সারা বছর খেতে পারবা। দাওয়াতে গেলে কি হয়, যখন বাসায় দাওয়াত থাকে তখন আম্মু দেখো না যে একদম সালাদ বানালে টমেটো গাজর সব দিয়ে বানাইতে হবে। সো এই যে সবসময় এটার একটা যোগান থাকে, এই জন্য এটা সারা বছর ধরে করা যায়। বাট এখন যদি আমি বলি গ্রীষ্মকাল শেষ, আমের ব্যবসা শেষ, আমি বললাম আচ্ছা জ্যৈষ্ঠ মাসে তো বাজারে কিছু কিছু আম পাওয়া যায়, আমি জ্যৈষ্ঠ মাসেও আমের ব্যবসা করব। অথবা আমি বললাম আমি গাজর আর টমেটোর সাথে সে ফর এক্সাম্পল আমি ফুলকপি নিয়ে আসবো। আচ্ছা গরমকালের ফুলকপিগুলো খুব ছোট সাইজের হয়, একটু মজা লাগে না খাইতে, বাট এই তরকারিওয়ালা ডিসাইড করলো যে ফুলকপি নিয়ে ব্যবসা করবে। এক্ষেত্রে কি হলো, এখন আমার মেয়াদ আর উদ্দেশ্যের একটা বরখেলাপ হলো না? আমার মেয়াদটা কি ছিল গ্রীষ্ম, আমি জ্যৈষ্ঠে শিফট করলাম। আবার আমার উদ্দেশ্য ছিল গাজর টমেটো, আমি ফুলকপিতে শিফট করলাম। অর্থাৎ আমার যেসব ক্ষেত্রে মেয়াদ আর উদ্দেশ্য বরখেলাপ হবে সেসব ক্ষেত্রে আমার সেটা হয়ে যাবে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। ভেরি সিম্পল। আমার নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় দুই ধরনের হয়, একটা মেয়াদ আর একটা উদ্দেশ্য, দুইভাবে নির্দিষ্ট। যখন কোনো কারণে আমার এই নির্দিষ্ট মেয়াদ এবং নির্দিষ্ট উদ্দেশ্য দুটা অতিক্রম করে যাবে তখন আমরা সেটাকে বলবো ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। খেয়াল করে দেখো, ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কি তোমার আলাদাভাবে পড়ার কোনো দরকার আছে? না। সো এটা ছিল একটা সিম্পল ট্রিক মনে রাখার, যারা এখন পর্যন্ত খেয়াল করতে পারোনি কিংবা মনে হচ্ছে তোমার বন্ধুদের এটা জানানোর প্রয়োজন, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, বিকজ আমরা চাই যত বেশি সংখ্যক স্টুডেন্ট এটার দ্বারা উপকৃত হওয়া সম্ভব তারা যাতে উপকৃত হয়। আর কি যেন কোয়েশ্চেন করেছিল যে হ্যান্ড রাইটিং বুঝতে পারো নাই, হ্যান্ড রাইটিংটা কি বুঝতে পারছো এখন? আচ্ছা, হ্যান্ড রাইটিংটার কথা এখন কিন্তু আর লিখো নাই যে বুঝতে পারছো কিনা। আচ্ছা ধরে নিচ্ছি এখন বুঝতে পারছো। তো চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। সো আর যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় প্লিজ কমেন্ট সেকশনে কিন্তু মেনশন করতে ভুলো না, আমি কিন্তু তোমাদের সাথে খুব ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে ক্লাসটা নিতে পছন্দ করব। এখন দেখব সীমিত অংশীদার কাকে বলে। সীমিত অংশীদারটা ভেরি ইম্পর্টেন্ট, সীমিত কিংবা সীমাবদ্ধ বলা হয়ে থাকে। সো যেহেতু সীমিত অংশীদার নিয়ে কথা বলবো, আমি তোমাদের টেক্সট বুকে অনেক কিছু একটা বই পেয়েছিলাম, বাট খুব কম। আমি দুটা বইয়ে দেখেছিলাম, দুটা বইয়ের কোনোটাতেই সীমিত অংশীদারের সংখ্যাটা বলা ছিল না। সো আমি তাও ট্রাই করব জানার যে তোমরা আসলেও কি এটা জানো কিনা। আমাকে জাস্ট এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। যদি তুমি জেনে থাকো খুবই ভালো, না জানলে কোনো প্রবলেম নেই, আজকে আপুর সাথে লাইভ ক্লাস করে সব জেনে যাবা। আমাকে একটু রাইট অ্যান্সারটা বলে দাও যে সীমিত অংশীদারের সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন। কমেন্ট সেকশনে মেনশন করে আমাকে রাইট অ্যান্সারটা ঝটপট বলে দাও। আমি কমেন্ট সেকশনটা দেখে ঘুরে আসছি। আতিক বলেছো রেড কালারটা ইউজ না করতে। অলরাইট, আমি যতটুকু কম সম্ভব ট্রাই করবো রেড কালারটা ইউজ করার। ওকে, আচ্ছা রাইট অ্যান্সারটা খুঁজছি। আচ্ছা কোয়েশ্চেনটা হচ্ছে সীমিত অংশীদারের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত। সীমিত অংশীদারি কারবারের কথা আমরা সবাই জানি যে সীমিত এবং অসীম এই দুই ধরনের অংশীদারদের নিয়ে সীমিত অংশীদার এই কারবার এটা গঠিত হয়। সেখানে সীমিত অংশীদারদের সংখ্যা হয় কম, আগে বলে দিলাম। সীমিত অংশীদারদের সংখ্যা হয় কম এবং অসীম দায় সম্পন্ন অংশীদারের সংখ্যা হয় বেশি। সো আমাকে তুমি এখন বলো সীমিত অংশীদারদের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত। রুনা লিখেছো 50, তারিকুল লিখেছো 2। তুমি বোধহয় এটা চিন্তা করেছো অংশীদারদের সর্বনিম্ন সদস্য সংখ্যাটা কত। না হয়নি। আলী রহমত লিখেছো 50, সুমাইয়া শরীফ। আচ্ছা 50টা কেন আমি বুঝলাম না আসলে, 50টা কেন বললাম। আচ্ছা যাই হোক, ওকে। অগ্নি লিখছে 20, সীমান্ত 2 জন, জানাতুল ফেরদৌস 2 জন, ফাতেমা 20, মোহাম্মদ
আইমান সাদিক ভাইয়া লিখেছেন 3 জন। আইমান সাদিক ভাই কিন্তু তোমাদেরকে বিট করে গেল, আইমান সাদিক ভাই কিন্তু রাইট অ্যান্সারটা দিয়ে ফেললো। এটা কিন্তু ঠিক না গাইস, দেখো উনি কিন্তু রাইট অ্যান্সারটা তোমাদের দিয়ে দিল। আমার স্টুডেন্টদেরকে অন্তত একটা সুযোগ দেওয়া উচিত। আর কে কে একটু লিখতে পারো এটা দেখি। আমি ভাইয়ার অ্যান্সারটা আমি নিচ্ছি না, আমি আমার স্টুডেন্টদের অ্যান্সার দেখবো প্লিজ। সুমায়া শরীফ লিখেছো 2, রাফিন লিখেছো 10 জন। আচ্ছা এখন আমি বলে দিই তাহলে। চলে আসি ক্লাসে। সো সীমিত অংশীদারদের সর্বোচ্চ সদস্য সংখ্যাটা ম্যাক্সিমাম বইয়ের মধ্যে দেয়া নাই, বাট এটা তোমাকে জানতে হবে। সীমিত অংশীদারদের সর্বনিম্ন সদস্য সংখ্যা 1 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 3 জন। ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। যারা জানতে না তারা জেনে রাখো যে সীমিত অংশীদারের সর্বনিম্ন সংখ্যা 1, সর্বোচ্চ সদস্য সংখ্যা 3 জন। এখন তোমাকে বলে দিই কম্বিনেশনটা কিভাবে হয়, খেয়াল করে দেখো। আচ্ছা এখন আমি কোশ্চেনটা নিয়ে নিচ্ছি। যারা জানতে না তাদের একটা কনগ্রাচুলেশন। কেন? বিকজ পরীক্ষার হলে তোমার যদি যখন এই কোয়েশ্চেনটা আসবে এবং অ্যাডমিশন টেস্টের জন্য যখন আসবে, অনেক বড় একটা সময়ের জন্য আমরা অংশীদারি কারবারটা আজকে পড়ছি। সো সবার জন্য এই কোয়েশ্চেনটাতে আর ইন ফিউচার কখনো ভুল হবে না, এটার জন্য তোমাদেরকে একটা অনেক বড় কনগ্রাচুলেশন। জানতে না এটা কোনো ভয়ের কিছু নাই, তুমি না জানা সত্ত্বেও পার্টিসিপেট করছো, তুমি জানার চেষ্টা করছো, এটার জন্য তোমাকে কনগ্রাচুলেশন। সো চলেছি সীমিত অংশীদারি কারবারে। বলছিলাম সীমিত অংশীদারি কারবারের সর্বনিম্ন কত? 1 জন এবং সর্বোচ্চ 3 জন। ঠিক আছে, সীমিত অংশীদারি কারবার। আরেকটা হচ্ছে অসীম দায় সম্পন্ন। বলছিলাম যে সীমিত অংশীদারি কারবারে 2 ধরনের অংশীদার থাকে, একটা থাকে সীমিত, একটা থাকে অসীম। বলা হয় অসীম তোমাকে মিনিমাম সর্বনিম্ন 2 জন করে হলেও অসীম ও দায় সম্পন্ন অংশীদার থাকতে হবে। অর্থাৎ তোমার যখন সীমিত অংশীদারি কারবার তুমি করতে যাচ্ছ, সেখানে অসীম দায় সম্পন্ন অংশীদার থাকতেই হবে। এবং সেই অসীম দায় সম্পন্ন অংশীদার মিনিমাম থাকতে হবে 2 জন। ঠিক আছে, আর ম্যাক্সিমাম কত থাকতে পারে? ম্যাক্সিমাম থাকতে পারে যতটুকু সম্ভব, ম্যাক্সিমামের জন্য কিছু বলা নেই। এর মানে হচ্ছে তুমি যখন একটা অংশীদারি কারবার করছো, সে ফর এক্সাম্পল তুমি একটা সীমিত অংশীদারি কারবার করতে যাচ্ছ, তোমার সেই সীমিত অংশীদারি কারবারে তুমি কি করবে? একটা সীমিত অংশীদারি কারবার, আমরা জাস্ট কিছু কম্বিনেশন দেখে রাখি। সীমিত অংশীদারি কারবার করতে যাচ্ছ, তোমাকে বললো তুমি বেশি মানুষ নিয়ে এটা করতে পারবা না। সো ফার্স্টে আমরা ফিল আপ করতে থাকি, আমার অসীম দায় সম্পন্ন মিনিমাম কতজন থাকতে হবে? 2 জন। আচ্ছা, আর আমার সীমিত অংশীদারি কারবারের ক্ষেত্রে সীমিত অংশীদারের সংখ্যা আমার সর্বনিম্ন কতজন হতে হবে? মানে মিনিমাম যেটা না নিলে আমার মানে সীমিত অংশীদারি কারবারটা আসলে হবে না, সেটা নাম্বারটা হচ্ছে 1। তার মানে আমার একটা সীমিত অংশীদারি কারবারের মোট ইন টোটাল মোট সদস্য সংখ্যা, সীমিত না অসীম না, জাস্ট সদস্য সংখ্যা কত হচ্ছে? তার মানে আমার একটা সীমিত অংশীদারি কারবারের সর্বনিম্ন মোট সদস্য সংখ্যা হয় 3 জন। আরেকবার বলছি, বলা হয়েছে যে আমার সীমিত অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা 1 জন, নো ডাউট। সর্বোচ্চ কত? 3 জন। আচ্ছা, আর অসীম দায় সম্পন্ন সদস্য সর্বনিম্ন থাকতে হবে কত? 2 জন। ফাইন। তো এখন আমি ঠিক করলাম আমি একটা সীমিত অংশীদারি কারবার করব, আমার কিছু বন্ধুদেরকে নিয়ে, খুব বেশি মানুষজন নাই, তো একদম 20 জন করে করতাম। কি করব? ফার্স্টে আমি ঠিক করলাম যেহেতু একজনের দায় আমি সীমিত রাখবো, সে ফর এক্সাম্পল আমি সেই সীমিত অংশীদার। তো আমি ফার্স্টে আমাকে ব্লক করে ফেললাম, বললাম যে আমি সীমিত অংশীদার, আমাকে বাদ দিয়ে এখন যারা যারা বাকি থাকবে ওরা অসীম দায় সম্পন্ন হবে। তো যেহেতু বেশি বড় একটা অংশীদারি কারবার করবো না, তো আমি মিনিমাম 2 জনকে দিয়ে জাস্ট আমার কোটাটা পূরণ করলাম যে কয়জনকে না নিলেই না। সো আমি দেখলাম 2 জনকে না নিলেই না, সো বললাম হ্যাঁ 2 জন হয়ে গেছে, বাস আর লাগবে না কাউকে। সো কি করলাম? এই 3 জনকে নিয়ে আমি আমার একটা সীমিত অংশীদারি কারবার করলাম। তার মানে আমার সীমিত অংশীদারি কারবারের সর্বনিম্ন মোট সদস্য সংখ্যা 3 জন। আরেকটা কম্বিনেশন করি, সে ফর এক্সাম্পল আমি সর্বোচ্চ কতজন নিতে পারবো? সর্বোচ্চ নিতে পারবো 3 জন। সর্বোচ্চ আমি সীমিত দায় সম্পন্ন নিতে পারবো 3 জন। 3 জনের বেশি কি আমি 4 জন নিতে পারবো? 5 জন নিতে পারবো না, বিকজ আমার সর্বোচ্চই নিতে পারবো আমি 3 জন। এখন কি করলাম? আমি 3 জন নিয়ে ফেললাম। আর এখান থেকে খেয়াল করো, আমার অংশীদারি কারবারের মোট সদস্য, ঠিক আছে লিখে ফেললাম এখানে, অংশীদারি কারবারের মোট সদস্য সংখ্যা হতে পারে কতজন?
এক্ষেত্রে কোনো ভুল করা যাবে না। তুমি যদি এখানে দিতা 20 জন, কত হয়? 23। অংশীদারি কারবারের মোট সদস্য সংখ্যা কত? 20। চাইলেও কি 23 জন নেওয়া সম্ভব না? তার মানে আমি এখানে আগে লিখে ফেলি আমার অংশীদারি কারবারের মোট সদস্য সংখ্যা হতে হবে 20 জন। তাহলে এখানে আমি নিচ্ছি 17 জন। ডান। সো তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমাকে যদি কখনো কোশ্চেনে বলা হয় যে 3 জন যদি সীমিত অংশীদার থাকে তাহলে সর্বোচ্চ কতজন নিয়ে একটি অংশীদারি কারবার করতে পারো, তখন তুমি বলবা 17 জন। তোমার যদি বলে দেওয়া থাকে যে 2 জন আছে অসীম দায় সম্পন্ন অংশীদার, আর কয়েকজন সীমিত অংশীদার নিলে সর্বনিম্ন মোট সদস্য সংখ্যা সম্পন্ন অংশীদারি কারবার করা যাবে, তুমি বলবা 1 জন। ভেরি সিম্পল। সো এটা বলার রিজনটা হচ্ছে তুমি অংশীদারি কারবার করছো, তুমি সীমিত অংশীদার, অসীম দায় সম্পন্ন সব করলা, বাট একটা ছোট্ট একটা ক্যালকুলেশন দেওয়া হলো, তুমি সেটা দিতে পারবা না যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার না থাকে। সো আজকের এই পড়াটা আমাদের জন্য সুদূর প্রসারী ছিল, বিকজ তুমি যখন অ্যাডমিশনের জন্য পড়তে যাবে তখনও তোমার এটা কাজে লাগবে, এবং এইচএসসির জন্য তো কথাই নেই, এইচএসসির জন্য তো খুব ইম্পর্টেন্ট। অলরাইট, এখন চলে যাচ্ছি তোমাদের পরবর্তী টপিকে। আচ্ছা, অংশীদারি কারবার নিয়ে আরেকটা কথা বলা হয়, সেটা হচ্ছে বিলোপ সাধন। বিলোপ সাধনটা নিয়ে অনেকে কোশ্চেন করে থাকো যে বিলোপ সাধনটা মনে রাখতে পারি না। সো আজকে টিপস দিয়ে দিচ্ছি। টিপসটা হচ্ছে এটা মনে রাখো, কোথাও যদি সম্ভব হয় লিখে রাখতে পারো। স, আমার সাথে একটু মুখে মুখে বলো, তোমার দেখবে এটা মুখস্থ হয়ে যাবে। স বা বি বিজ্ঞ আ। জাস্ট আমার সাথে একবার একটু রিপিট করো। স বা বি বিজ্ঞ আ। দ্যাট মিনস স বা বি বিজ্ঞ আ সকলের সম্মতিতে বাধ্যতামূলকভাবে, বিশেষ বিজ্ঞপ্তিমূলক এবং আদালতের নির্দেশ ক্রমে। এর মানে হচ্ছে তোমাকে জাস্ট এই 5টা বর্ণমালা দিয়ে খুব ইজিলি তুমি বিলোপ সাধনটা মনে রাখতে পারবা। আর হ্যাঁ, আমি ধারাটা মেনশন করিনি, ধারাটাও খুব ইজি। 40, 41, 42, 43, 44, সরি 44। হ্যাঁ, আচ্ছা, দ্যাট মিনস তুমি স বা বি বিজ্ঞ আ এটা দিয়ে একটা এন্টায়ার 4 মার্কসের কোয়েশ্চেন মুখস্থ করে ফেললা। সেটা হচ্ছে সকলের সম্মতি, বাধ্যতামূলক, বিশেষ বিশেষ পরিস্থিতিতে বিজ্ঞপ্তিমূলক, আদালতের নির্দেশ ক্রমে। 40, 41, 42, 43 এবং 44 নাম্বার ধারা। সো এই ছিল তোমাদের জন্য আজকের অংশীদারি কারবার সংক্রান্ত খুঁটিনাটি। আর যদি কারো কোনো কিছু জানতে হয়, যদি মনে করে থাকো যে এটা তোমার অংশীদারি কারবার থেকে একটা প্রশ্ন রয়ে গেছে, আপুকে করা হয়নি, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দিও। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেগুলো তোমাকে বলে দেওয়ার। আর আমাদের এখন তোমাদেরকে দেখাবো একটা খুব ইন্টারেস্টিং স্টাফ, সেটা হচ্ছে 10 মিনিট স্কুলের ওয়েবসাইট। এবং 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে তোমাদের জন্য আমাদের বিজনেস স্টাডিজ থেকে যা কিছু আছে দেখতে পাচ্ছ। 10 মিনিট স্কুলের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের হোম পেজটা। সো এখন তোমাদেরকে দেখাবো। আচ্ছা, হোম পেজে অনেকগুলো মেনু আছে, তোমরা যদি দেখতে চাও দেখতে পারো, অনেকগুলো মেনু আছে। সো এই প্রত্যেকটা মেনু কিন্তু আমাদের জন্য অনেক ভ্যালু অ্যাড করে। ফর এক্সাম্পল, তুমি আজকে পড়াশোনা নিয়ে না বলে আজকে বরং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বলি। সো চলে গেলাম স্কিল ডেভেলপমেন্টে, স্কিল ডেভেলপমেন্টের পেজটা লোড হচ্ছে। স্কিল ডেভেলপমেন্টের পেজটা দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, আমি জানি না পড়তে পারছো কিনা, খেয়াল করো। অফিস পাওয়ার পয়েন্ট আছে, আরো আছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি আফটার এফেক্টস, কেস সলভিং, ভেরি ইম্পর্টেন্ট। আরো আছে লাইফ হ্যাকস, ডিবেটিং, প্রেজেন্টেশন স্কিলস। যাদের মনে হয় এখান থেকে কোনো একটা স্কিল তুমি তোমার পার্সোনাল লাইফে অ্যাড করতে চাও, তোমরা প্লিজ আমাদের এই ওয়েবসাইটটাতে ভিজিট করে এখান থেকে তুমি জেনে নিতে পারো পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত অনেক অনেক টিপস। সো এই ছিল তোমাদের জন্য আজকে 10 মিনিট স্কুল ওয়েবসাইট একটা ছোট্ট ট্যুর। আমরা রাত 9টার ক্লাসে আবারও ফিরে আসছি কোম্পানি নিয়ে এবং রাষ্ট্রীয় ব্যবসায় নিয়ে। যদি মনে হয় অংশীদারি কারবার থেকে কিছু জানতে চাও, প্লিজ আমাকে কমেন্ট করো। আর তখন আমরা 10 মিনিট স্কুলে আরো কিছু অসম কিছু জিনিস দেখবো। সো টিল দেন, টেক কেয়ার, বাই বাই।